সীমান্তে যে ভারত থেকে লোকদেরকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের বিজেপির সৈনিক ভাইয়েরা তারা এটা প্রতিরোধ করছে। খুব মজার ব্যাপার হলে হাজার হাজার সিভিলিয়ান মানুষ, সাধারণ মানুষ এখানে যাচ্ছে। এটাই আমাদের বাংলাদেশ, যে আমাদের মান সম্মান আমরা রক্ষা করার জন্য আমরা প্রস্তুত, আমরা তৈরি। এবার যদি বর্ডারে যেতে হয় তাহলে আমরা যেতে রাজি আছি। এই চেতনাটাকে যারাই ধারণ করবে, জুলাইয়ের চেতনা বলেন, এই যে বর্ডারের চেতনা বলেন, বাংলাদেশি চেতনা যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ, তাহলে এটাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই চেতনা যখনই ঘাটতি পড়বে তখনই মানুষ আবার হতাশ হবে। বর্তমান যে এই যে নতুন সরকার আমরা পেলাম ফ্যাসিবাদের পরে, তো নির্বাচনের পরে একটা সরকার পেলাম, এই সরকারের প্রায় 100 দিন। এই 100 দিনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা করছেন? বাংলাদেশে তো অনেকবার সরকার পরিবর্তন হয়েছে, শুধু সরকার না, দেশও পরিবর্তন হয়েছে আমাদের। মানুষের যে আকাঙ্ক্ষা সেটা বারবার আমরা দেখেছি যে সফল হয়নি। 47 সালে অনেক মানুষ রক্ত দিয়েছে এবং এই পূর্ব বাংলায় তখনকার নেতারা, আমাদের একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী সহ যারা বড় বড় নেতা ছিলেন, এরা কিন্তু এই পূর্ব বাংলার বা আমাদের এখনকার বাংলাদেশেরই সন্তান। এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তখনকার 47 সালের আন্দোলনে, তার আগে এবং পরে। কিন্তু এখানকার জনগণ ওইভাবে যা আশা করেছিল সেটা পায়নি। ঠিক একইভাবে 71 সালে এত মানুষের জীবন দেওয়ার পরেও, এত ত্যাগ তিতিক্ষার পরেও দেখা গেল যে 71 সালের পরেও মানুষ কেন যেন সন্তুষ্ট হতে পারেনি। এবং তার প্রমাণ হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে একটা অংশ তখনকার সরকার প্রধান পরিবারের অনেক সহ সেখানে তারা করেছে, শেষ করে দিয়েছে। তার পরবর্তী সময়ে আবার সেই 90 সালে মানুষের অসন্তোষ প্রকাশ পেয়েছে। এরপরে স্বৈরাচারী শাসনের আমলে আমাদের সে 2009 থেকে ক্রমান্বয়ে মানুষ আবার সেই বঞ্চনার শিকার হয়েছে। তো এত বঞ্চনার পরে একটা নির্বাচিত সরকার আসছে। আমার ব্যক্তিগতই হলো যে আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন অবভিয়াসলি মানে অনিবার্য কারণবশত যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থানের পরে মানুষের আশা অনেক বেড়ে গিয়েছিল যে মানুষ হয়তো এবারে তারা মুক্তি পাবে আর কি। মানুষের মুক্তি বলতে আমি বোঝাই যে মানুষ এখানে স্বাধীনভাবে থাকবে, বাঁচবে, উপার্জন করবে, সম্মানের সঙ্গে চলাফেরা করবে, নিরাপত্তা পাবে এবং রুটি রুজির ব্যবস্থা হবে, সুযোগ সুবিধা পাবে কাজ করার, বেঁচে থাকার, এবং বাইরের শক্তির যে আধিপত্য সেখান থেকে মুক্ত থাকার। তো এটা একটা দীর্ঘমেয়াদী কাজ, এটা যে হঠাৎ করে হবে তা না। তবে অন্তর্বর্তী সরকারের সময় এই জিনিসটা অত্যন্ত প্রবল ছিল, এখনও সেটা আছে হয়তো ওই মাত্রায় না থাকলেও। সেই হিসেবে 100 দিন তো ওই জিনিসগুলো অ্যাচিভ করার জন্য মোটেই যথেষ্ট না। কিছু কিছু কাজ নিঃসন্দেহে ভালো হয়েছে এবং মানুষ তার প্রশংসা করে। আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী উনি ব্যক্তিগতভাবে কিছু কিছু উদ্যোগ নিয়েছেন যেগুলো প্রশংসার যোগ্য রাখে। উনি ট্রাফিক সমস্যা সমাধানের জন্য কথা বলেছেন, উনি মশা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন, উনি খাল কাটার দিকে যেয়েছেন, যদিও খাল কাটার বিষয়ে আরও 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 বিস্তারিত হওয়া দরকার এবং টেকনোলজি বেসড খাল কাটার ব্যবস্থা করা দরকার। আজকালকার দিনে কোদালের চেয়ে বরং বেকু ব্যবহার করাটাই বেশি সমীচীন। উনি এদেশে সবাইকে নিয়ে কাজ করার কথা বলেছেন, সংসদেও বলেছেন, বাইরেও বলেছেন। উনি এটা বলেছেন যে বিরোধী দলের সফলতা আমাদের সফলতা এবং আমাদের বিরোধী সফলতা, এগুলো নিঃসন্দেহে জাতিকে আশা যোগায়। কিন্তু একই সাথে আবার কিছু বিষয় ছিল, যেমন এখানে নির্বাচনের সময় একটা গণভোট হয়েছিল, সেটার ক্ষেত্রে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকার কারণে জনমনে একটা কী বলা যায় অপূর্ণতা রয়ে গেছে। আবার জুলাই সনদ সংক্রান্ত একটা অপূর্ণতা রয়েছে। এখানে দেখা গেছে যে যারা দায়িত্বশীল বিভিন্ন দলের, সরকারি দল সহ, তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন, সেগুলো ওইভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য যে সিরিয়াসনেস দরকার, যে বলিষ্ঠতা দরকার, সেটা না পেয়ে জনগণের মধ্যে স্বাভাবিকভাবে কিছুটা আবারও সেই হতাশার সৃষ্টি হয়েছে। তো এই দিক থেকে আমার মনে হয় যে অনেক কিছুই করা হয়েছে, কিন্তু আরও অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের রয়ে গেছে, যেগুলো মানুষ খুব
তীক্ষ্ণভাবে অবলম্বন করছে যে তারা এগুলো পাবে কিনা সরকারের কাছ থেকে। সরকারেরও এটা বোঝা দরকার যে জন আকাঙ্ক্ষার মধ্যেই সরকারের সফলতা। আজকে দেখা আমি একটা উদাহরণ দিই। আমার কাছে কালকে একজন একটা কথা বলেছিল, সীমান্তে যে ভারত থেকে লোকদেরকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের বিজেপির সৈনিক ভাইয়েরা তারা এটা প্রতিরোধ করছে। খুব মজার ব্যাপার হলে হাজার হাজার সিভিলিয়ান মানুষ, সাধারণ মানুষ এখানে যাচ্ছে। এটাই আমাদের বাংলাদেশ, যে আমাদের মান সম্মান আমরা রক্ষা করার জন্য আমরা প্রস্তুত, আমরা তৈরি। এবার যদি বর্ডারে যেতে হয় তাহলে আমরা যেতে রাজি আছি। এই চেতনাটাকে যারাই ধারণ করবে, জুলাইয়ের চেতনা বলেন, এই যে বর্ডারের চেতনা বলেন, বাংলাদেশি চেতনা যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ, তাহলে এটাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই চেতনার যখনই ঘাটতি পড়বে তখনই মানুষ আবার হতাশ হবে। বাংলা ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে এমন একটি গুঞ্জন উঠেছে। মন্ত্রী তো এটা অস্বীকারও করেছেন এটা। তবে আমি তো দীর্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ে। আমি 1980 সাল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে আমার। এখানে উনি কোর্স বলতে কি প্রোগ্রাম বুঝাইছেন না কোর্স বুঝাইছেন এটা আমি খুব পরিষ্কার না। একটা প্রোগ্রামের আন্ডারে অনেক কোর্স থাকে, 30-40 কোর্স থাকে, বেশিও থাকে কমও থাকে। যেমন ব্যাচেলার ডিগ্রি এটা হচ্ছে একটা প্রোগ্রাম, মাস্টার ডিগ্রি এটা একটা প্রোগ্রাম। এখন এই একটা প্রোগ্রামের মধ্যে 40টা কোর্স থাকে, তার মধ্যে 1-2টা কোর্স যদি বাদ দেন বা বদলে আর অন্য কোর্স আনেন, সেটা একটা অবস্থান, একটা ঘটনা। আর একটা হলো যে কোর্স বলতে প্রোগ্রাম বোঝাই থাকেন যে পুরো বাংলা প্রোগ্রামে উনি বাতিল করে দেবেন, সেটা আরেকটা জিনিস। এখন কোনটা ওখানে বোঝানো হয়েছে খুব পরিষ্কার বোঝা হয় না। অনেক সময় আমরা শব্দ চয়ন করি যেটা বুঝাইতে চাই, হয়তো সেটা বোঝানো হয় না বা অন্যরা ভুল বোঝানো হয়। এদিক থেকে আমি মনে করি বাংলা যদি প্রোগ্রাম হয়ে থাকে তাহলে এটা বন্ধ করার সুযোগ আছে আমি মনে করি না। তবে কোনো প্রোগ্রামে যদি বাংলা একটা কোর্স থেকে থাকে, সেটাকে যদি বাদ দিতে সেটা আলাদা ব্যাপার, সেটা চিন্তার বিষয়। যদি তাদের বাংলা বিষয় যদি প্রয়োজন না থাকে তাহলে হয়তো সেটা বাদ দেওয়াও যেতে পারে। তো অবস্থাটা আসলে পরিষ্কার হওয়া দরকার, তাহলে বলা যাবে আর কি। কিছুদিন আগে যেমন একজন প্রতিমন্ত্রী উনি বললেন যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে কোচিং সেন্টার, আর 2টা প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে সত্যিকার অর্থে গবেষণা হয় বিশ্ববিদ্যালয়। এটা নিয়েও একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে প্রাইভেট এবং পাবলিক বলে কথা না, কথা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মান রক্ষা করেই বিশ্ববিদ্যালয় হওয়া উচিত, সেটা প্রাইভেট হোক আর পাবলিক হোক। এবং প্রাইভেট পাবলিকের যে দূরত্ব আছে বাস্তবতা, এটা আস্তে আস্তে যত কমায় আনা যায় তত ভালো। এখন আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষণা কম হচ্ছে, কোনো কথা বেশি হচ্ছে। জাতিগতভাবে কিন্তু এই কম হওয়াটাও আমাদের জাতির অংশ, বেশি হওয়াটা আমাদের জাতি। এখন কোথাও কম হচ্ছে বা হচ্ছে না, এটা দিয়ে আমাদের বলার কিছু নাই, বরং আমাদের অনুতাপ করা আছে, আমাদের বরং ব্যবস্থা নেওয়া দরকার আছে কীভাবে যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে আনা যায়, তাদের গবেষণা মাত্রা কীভাবে বাড়ানো যায়। আমার মনে হয় এই অ্যাপ্রোচ আমাদের নেওয়া উচিত, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে না বা কম হচ্ছে তাদের গবেষণা বাড়ানোর জন্য কীভাবে আমরা উদ্যোগ নিতে পারি, কী করতে পারি। আর যেখানে বেশি সেখানে আরও বাড়ানো যায় কীভাবে, কারণ এটা প্রতিযোগিতার জামানায় আমরা পড়ে গেছি। বিশ্ববিদ্যালয়গুলো সারা দুনিয়ায় যেহেতু এখন গ্লোবাল র্যাঙ্কিং অফ ইউনিভার্সিটি হচ্ছে, সারা সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং করা হচ্ছে, সুতরাং আমরা চাই বা না চাই এই প্রতিযোগিতা আমরা পড়ে গেছি। সুতরাং আমাদের এই প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, আমাদের অগ্রসর হইতে হবে। এ বিষয়ে আমি অনেক জায়গায় বক্তব্য রেখেছি। আজকেও একটা বিশ্ববিদ্যালয় ডেপুটি নির্দেশন ইউনিভার্সিটিতে আমার একটা প্রেজেন্টেশন ছিল যে জার্নালগুলো কীভাবে ইন্টারন্যাশনাল ইন্ডেক্স ডাটাবেসের মধ্যে ইনক্লুড করানো যায়, এবং যার কারণে জার্নালের মর্যাদা বাড়ে, গ্লোবাল প্রেজেন্স বাড়ে, ভালো অথররা এখানে কন্ট্রিবিউট করে। তো এখানে অনেক কিছু করার আছে আমাদের। সমালোচনা যদি এই উদ্দেশ্য হয়ে থাকে যে আমরা এই যে কমতি আছে এটাকে আমরা দূর করবো, ব্যবস্থা গ্রহণ করা হয় যদি তারপরে খুব ভালো। কিন্তু সমালোচনা যদি সমালোচনার জন্যই করা হয়, তার পিছনে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, কোনো উদ্যোগ না নেওয়া হয় ব্যবস্থার পরিবর্তনের জন্য, তাহলে আমার মনে হয় এটা আনহেল্পফুল, ইংরেজিতে বলে আনহেল্পফুল, মানে এটা খুব একটা উপকারী না আর কি। এটা আমাদের জন্য খুব ভালো সফল বই আনতেছে না। যাই হোক, আমি আশা করি যে বাংলাদেশের যারা উচ্চশিক্ষার সাথে জড়িত তারা বিষয়টাকে খুব ভালোভাবে দেখবেন, ওই কোর্স এবং প্রোগ্রামের ইস্যুটাও দেখবেন। বাংলাদেশে বিশেষ করে এ দেশের সাথে বাংলা শুধু ভাষা না, বাংলা সাহিত্য এবং সংস্কৃতি এই মানুষের ইতিহাসের সাথে রাজনীতির সাথে জড়িয়ে আছে। এই বিষয়টা খুব অত্যন্ত সেন্সিটিভ বিষয়। সুতরাং এটা এত সহজভাবে এক কথায়
বোধহয় বাদ দেয়া বা বাদ না দেয়া এটা বোধহয় ঠিক হবে না, আরও গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত এই বিষয়ে।